আমন্ত্রণ জিটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন ইউনিটো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডক্টর চেম্বার অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ। বিশ্বব্যাপী প্রায় ৮ কোটি ব্যক্তি চোখের নীরবঘাত গ্লুকোমায় আক্রান্ত এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় এটাই যে সারা বিশ্বব্যাপী অন্ধত্বের অন্যতম এবং প্রধান কারণ হিসেবে এটিকেই বিবেচনা করা হয়ে থাকে। দর্শক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় আনুমানিক ৭ থেকে ৮ লক্ষ ব্যক্তি এই রোগটিতে ভুগছে। তবে প্রাথমিক অবস্থায় এই রোগটি শনাক্তকরণ করা গেলে আপনি অনেকখানি চোখটিকে সুরক্ষিত রাখতে পারেন। তবে আপনি কি করে বুঝবেন আপনার চোখটি সুরক্ষিত রয়েছে কিনা, নাকি আপনি গ্লুকোমা সংক্রান্ত কোনো জটিলতায় ভুগছেন? প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো গ্লুকোমার কারণ, লক্ষণ এবং তার প্রতিকার এবং তা প্রতিরোধে করণীয় বিষয়গুলো নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুইজন স্বনামধন্য চক্ষুরোগ বিশেষজ্ঞ। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার এম নজরুল ইসলাম, যিনি সিনিয়র কনসালটেন্ট ফ্যাকো অ্যান্ড গ্লুকোমা, বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট, ধানমন্ডি। এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার জালাল আহমেদ, সিনিয়র কনসালটেন্ট ফ্যাকো গ্লুকোমা রিফ্রেক্টিভ সার্জারি, বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট, ধানমন্ডি। স্যার, দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর অর্থি, সেই সাথে জিটিভির ডক্টর চেম্বারে যারা দেখছেন শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই আপনার কাছে যে গ্লুকোমা বলতে আমরা কি বুঝি এবং কি কারণে এটাকে নীরবঘাতক বলা হয়ে থাকে? আপনি প্রথমে যেটা বলছিলেন যে সারা বিশ্বব্যাপী এই অন্ধত্বের একটা মূল কারণ কিন্তু গ্লুকোমা। এটাকে বলবো না আসলে সানি হলো মূল কারণ, কিন্তু যদি বলা যায় যে ইররিভার্সিবল ব্লাইন্ডনেস, যেটা সাইলেন্টলি কোনো সিমটম ছাড়া যে অন্ধত্ব এবং ইররিভার্স, সেটা হলো গ্লুকোমা। এবং সারা বিশ্বে আপনি যেটা ঠিক বলেছেন, সারা বিশ্বে বর্তমানে ৮০ মিলিয়ন বা ৮ কোটি লোক গ্লুকোমা আক্রান্ত হয়েছেন এবং এই প্রিভ্যালেন্স যদি চলতে থাকে তাহলে 2040 সালে এটা দাঁড়াবে 11 কোটিতে। আর আমি আর একটু যোগ করতে চাই যে বাংলাদেশে আমাদের রিসেন্টলি বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি সার্ভে হয়েছে, ইন্টারন্যাশনাল সার্ভে আমরা বলেছি। সেই সার্ভেতে আমরা দেখেছি যে বাংলাদেশে 3.2% লোকের গ্লুকোমা আছে। সেই হিসাব করলে 35 বছরের বেশি যদি ধরা হয় তাহলে বাংলাদেশে 22 লক্ষ লোকের বর্তমানে গ্লুকোমা আছে। এবং আরও মারাত্মক হচ্ছে 10.1% লোকের গ্লুকোমার সম্ভাব্যতা আছে, অর্থাৎ গ্লুকোমা সাসপেক্ট রয়েছে। সেটা হিসাব করলে কিন্তু আরও প্রায় 80 লাখ। তাহলে বলা যায় যে বাংলাদেশের এই 18 কোটি লোকের মধ্যে প্রায় 1 কোটি লোক কিন্তু গ্লুকোমার হয় সম্ভাব্য আছে গ্লুকোমা অথবা গ্লুকোমা রোগে ভুগছেন। এটা বিশাল একটা অঙ্ক। একদমই। এখন এই গ্লুকোমা রোগটা আসলে চোখের একটা প্রেশার থাকে। প্রেশার সাধারণত বলি যে প্রেশারটা বেড়ে যদি যায় তাহলে চোখের ভেতরে নার্ভ থাকে, যেটা আমরা বলি গ্লুকোমার যে রেটিনাল যে নার্ভ ফাইবার বা গ্যাংলিয়ন সেল লেয়ার, সেই নার্ভটা নষ্ট হয়ে যায়, এটা ডিজেনারেশন হয়ে যায়, মারা যায়। তখন কি হয়, তখন আমাদের যে দৃষ্টির পরিসীমা কমতে থাকে, কমতে কমতে একটা পর্যায়ে এসে মানুষ কিন্তু অন্ধত্ব বরণ করেন। এই যে রোগটা, যেটা সাধারণত প্রেশার বেড়ে চোখের নার্ভ মারা যাওয়ার কারণে উনি দৃষ্টি পরিসীমা কমে যায় অন্ধত্ব, এটা হলো গ্লুকোমা। স্যার, আপনার কাছে একটু জানবো যে আমরা তো গ্লুকোমা সম্পর্কে অনেক কিছু জানলাম, কিন্তু আচ্ছা, চোখের ভিতরে চাপ বেড়ে যায় কি কারণে, বা চাপ বলতে আমরা আসলে কি বুঝি? এবং স্যার বলছিল যে অপটিক নার্ভটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এই নার্ভটি আসলে কি দীর্ঘস্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে? ব্রেন অ্যাকচুয়ালি দেখে আর চোখ হলো ছবিটা নেয়। তো এই যে পাঠানোর প্রক্রিয়া, এটাই নার্ভের ফাংশন। আর গ্লুকোমা রোগে চোখের যে প্রেশার, আপনি আগে প্রথমে বলছিলেন যে প্রেশার কী জিনিস, আমরা সহজে বুঝতে পারবো যে ব্লাড প্রেশার আমরা প্রায় সবাই বুঝি যে আমাদের যে রক্ত সঞ্চালন হয়, রক্ত পরিবহনের জন্য আমাদের একটা স্বাভাবিক চাপের প্রয়োজন হয়। চোখের মধ্যেও এরকম একটা ফ্লুইড আছে, অ্যাকুয়াস ফ্লুইড বলে একটা, এটা তরল একটা পদার্থ আছে। চোখটা গোলাকৃতি অলমোস্ট, এবং এটা ভর্তি হলো স্ট্রাকচারের বাইরে ফ্লুইড দিয়েই ভর্তি। তো এই ফ্লুইডের একটা সঞ্চালন পথ আছে চোখের ভিতরে, এটা তৈরি হয় নির্দিষ্ট পরিমাণে এবং এটা বের হয়ে যাওয়া নির্দিষ্ট পরিমাণে গিয়ে সিস্টেমিক সার্কুলেশন আছে। এই যে তৈরি হওয়া বের হওয়ার একটা ব্যালেন্স আছে, এই ব্যালেন্স যখন ইমব্যালেন্স হয় তখন প্রেশার বেড়ে যায়। আর আরেকটা কথা, যে প্রেশার যদি কিছু গ্লুকোমা রোগের প্রেশার বাড়ে না, কিন্তু যে প্রেশার থাকে সেই প্রেশারে তার অপটিক নার্ভের স্নায়ুটা অতি সংবেদনশীল। যে প্রেশারই থাক, ওই প্রেশার ওই সংবেদনশীল অপটিক নার্ভ স্নায়ুকে আস্তে আস্তে ড্যামেজ করে ওই যে এই অপটিক নার্ভের যে স্নায়ু আছে, এই স্নায়ুর আর রিজেনারেশনের ক্ষমতা নাই। যেমন আমাদের পেরিফেরাল নার্ভ, এখানে কেটে গেলে নার্ভটা আবার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু অপটিক নার্ভ যেহেতু সম্ভাবনা নাই, আর নীরবে বিশেষ করে রোগীর অজান্তেই তার দৃষ্টি নষ্ট হয়ে যায়, এ দৃষ্টি আর ফিরে আসে না। এই জন্য কিন্তু এটা সাইলেন্ট কিলার বলা হয়। আর চোখের একটা স্বাভাবিক চাপ আছে 10 থেকে 21.5
মিলিমিটার অফ পারদ, এটা স্বাভাবিকভাবে মেনটেন হয়। আচ্ছা। এই প্রেসারে সাধারণত বেশিরভাগ লোকের নার্ভ ড্যামেজ হয় না, কিন্তু এই গ্লুকোমা রোগে বেশিরভাগ লোকের চোখের প্রেসার বেড়ে যায়। এই চোখের চাপ বাড়ার কারণে ওই চোখের যে অপটিক নার্ভ, এটা চোখের পিছনের দিকে থাকে, ওই নার্ভ একটা ছিদ্র আছে স্ক্লেরার মাঝে, আইবলের গোলকের মাঝে। যখন প্রেশার বাড়ে তখন ওই নার্ভের স্নায়ুগুলোর উপর প্রেশার বাড়ে, আর সাথে সাথে ওর রক্ত সঞ্চালনও কমে যায়। আচ্ছা। তো এই নার্ভের প্রেশারের কারণে নার্ভ ড্যামেজ হয়, আর রক্ত সার্কুলেশন কমার কারণে আবার নার্ভ আরও ড্যামেজ হয়। তাতে ওই স্যার যে বললেন প্রফেসর নজরুল ইসলাম, যে গ্যাংলিয়ন সেল আছে, ওই সেল এবং এই সেলের ফাইবার অপটিক নার্ভ, এটা ইরিভার্সিবল ড্যামেজ হয়, আর এর রিজেনারেশনের ক্ষমতা থাকে না। এই জন্য স্থায়ী অন্ধত্ব হয় এবং রোগের অজান্তেই হয়। এই জন্যই বলে যে সাইলেন্ট কিলার। আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে? যে কোনো ব্যক্তি? গ্লোকোমা রোগ সাধারণত বয়স্কদের হয়। 35 বছর বয়সের পরেই গ্লোকোমা বেশি দেখা যায়, এবং যত বয়স বাড়বে ততই গ্লোকোমা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর একটা দেখেন, সারা দুনিয়াতে যদি আমরা দেখি তাহলে যারা ব্ল্যাক রেস, যারা কালো মানুষ যারা, আচ্ছা। তাদের কিন্তু গ্লোকোমা হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। এটা থাকে। আরও ইম্পর্ট্যান্ট হলো যাদের গ্লোকোমা আছে তাদের বংশ পরস্পরায়, তাদের ভাই বোন ছেলে মেয়েদের কিন্তু গ্লোকোমার সম্ভাবনা বেশি থাকে জেনেটিক কারণে। এরাই শুধু রিস্কে থাকে। আর একটা বলা যায়, যেমন মায়োপিক, যারা মায়োপিয়া থাকে তাদের গ্লুকোমা হওয়ার সম্ভাবনা রিস্কটা বেশি থাকে। যাদের ডায়াবেটিস আছে তাদেরও এই একই কারণে, মাইক্রোভাস্কুলার চেঞ্জের কারণে গ্লুকোমা হতে পারে। ডায়াবেটিস অবশ্য অন্য কারণে হতে পারে। সো যাদের চোখে ছানি পড়েছে, সঠিক সময় অপারেশন করছেন না, তাদেরও গ্লুকোমা হতে পারে। আচ্ছা। এবং ছোট বয়সে, অনেক সময় কিশোর বয়সে গ্লুকোমা হতে পারে, সেটা সংখ্যায় কম, এবং নবজাতকেরও গ্লুকোমা হতে পারে। আচ্ছা আচ্ছা। অনেক সময় প্রেগনেন্সি দেখা যায় যে মায়ের হয়তো হাম জ্বর হয়েছে বা অন্য কোনো জ্বর হয়েছে, শিশুটি চোখের ছানি বা চোখের জন্মগত গ্লোকোমা নিয়েও জন্মগ্রহণ করতে পারে। সো ঝুঁকিতে প্রায় সবাই আমরা, তবে বয়স বেশি হলে গ্লোকোমার হারটা অনেক বেশি থাকে। আচ্ছা, সেক্ষেত্রে স্যার যেমনটি বলছিল যে জন্মগতভাবে একটি শিশু গ্লুকোমা নিয়ে জন্মাতে পারে, জি, পারে। সেক্ষেত্রে গর্ভাবস্থায় মায়ের কি সুরক্ষিত থাকার কোনো বিষয় রয়েছে কিনা? হ্যাঁ, গর্ভাবস্থায় কিছু কিছু ড্রাগের সাইড ইফেক্ট আছে, কিছু কিছু অনেক সময় কারণ জানা যায় না, তবে গঠন প্রণালীর মধ্যে অসুবিধা, অর্থাৎ ডেভেলপমেন্টাল এরর হয়। চোখের যে নর্মাল ডেভেলপমেন্ট হয়, যাদের জন্মগত গ্লুকোমা হয় বা কনজেনিটাল গ্লুকোমা, তাদের জন্মের সময় চোখের যে স্ট্রাকচারগুলো, এর মধ্যে কিছু অ্যানোমালি তৈরি হয়, যার কারণে ওই যে বললাম যে চোখের চাপ, এই চোখের চাপ তাদের বেড়ে যেতে পারে। চোখের সাইজটা অনেক সময় বড় হয়ে যায়, বুপথ্যালমাস বলে। অনেক সময় চোখে পানি পড়তে থাকে, বাচ্চা তো কিছুই বলতে পারে না, একদমই। অনেক সময় বাচ্চার মা বাবাও বুঝতে পারে না। ওইটা আরও মারাত্মক। আর একটা মানুষের 40 বছরে যে গ্লুকোমা হয়, তার যদি হায়াত সে যে 100 বছর থাকে, তাহলে 60 বছর থেকে গ্লুকোমায় ভুগতে হবে। যে বাচ্চাটা আজকে জন্ম নিল গ্লুকোমা নিয়ে, তার যদি হায়াত 100 বছর হয়, তাকে 100 বছর গ্লুকোমা নিয়ে চলতে হবে। সুতরাং বাচ্চার গ্লুকোমাটা আরও ডেঞ্জারাস, তবে অনেক একদমই। কম মানুষের হয়। আর এই গ্লুকোমারও চিকিৎসা আছে, যদি আমরা সমাজে সচেতনতা বাড়াতে পারি। নিশ্চয়ই। যদি বাচ্চার গ্লুকোমা অনেক তাড়াতাড়ি আমাদের রোগ নির্ণয় করতে পারে, তাহলে আমাদের দেশেও কিন্তু যেসব বিশেষজ্ঞ আছে, ধরেন প্রফেসর এম নজরুল ইসলাম, অনেক গ্লুকোমায় বিখ্যাত, হ্যাঁ, তো ওনার যদি ধরেন আমাদের আরও অনেকে আমরা গ্লুকোমার চিকিৎসা করি, তো বিশেষজ্ঞের কাছে গেলে এর একটা সুরাহা, অ্যাটলিস্ট এর যে চিকিৎসা, আধুনিক চিকিৎসা সারা দুনিয়াতে আছে, সেই ব্যাপারে আমরা আমাদের রোগীদেরকে সাহায্য করতে পারি। এবং স্যার এই যে এই জায়গাটাতে সচেতনতা বাড়ানোটা খুব বেশি জরুরি। প্রত্যেকটি ছোট বাচ্চা যারা কথা বলতে পারছে না, মুখের ভাব প্রকাশ করতে পারছে না, তারা আসলে এটাও বুঝাতে পারে না হয়তো যে তারা জি। চোখে দেখতে পাচ্ছে কিনা। এক্ষেত্রে আমরা অভিভাবকদের কিভাবে সচেতন করতে পারি, আমরা প্রত্যেকটি বিষয় জানবো। জি। তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। আচ্ছা। ধন্যবাদ। প্রিয় দর্শক, ইউনিটি ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডক্টর চেম্বার অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনিটি ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডক্টর চেম্বার অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ, এবং আমার সাথে আছেন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে কারা আক্রান্তের ঝুঁকিতে, এবং খুব অদ্ভুত একটা তথ্য পেলাম যে জন্মের পর থেকে একটি শিশুরও গ্লুকোমা হতে পারে। আপনি তো স্যার বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন, এবং এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে সচেতনতা বৃদ্ধি করবার জন্য আপনারা আসলে সাধারণত কি কি ধরনের কাজ করছেন, যাতে করে জন্মগতভাবে একটি শিশু জন্মালে বাবা মারা সুরক্ষিত রাখতে পারে সন্তান? অনেক ধন্যবাদ ডক্টর অর্থি।
আমি মনে হয় এই উত্তর দেওয়ার আগে একটু প্রফেসর জালাল আহমেদ যেটা বললেন, সুন্দর করে বলেছেন যে জন্মগত গ্লোকোমা হয়, বাবা মা দেখে চোখটা বড় বড় হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ে অনেক সময়, তো এটা তো অবশ্যই আছে। কিন্তু একটা ভালো খবর বলতে চাই, সেটা হলো এই রোগটা কিন্তু খুব কমন না। এটা হলো 10,000 শিশু জন্মগ্রহণ করলে একজন শিশু গ্লোকোমা হতে পারে। সুতরাং এটা একটা ভালো যে খুব বেশি আমরা পাই না। আর দ্বিতীয় হলো এই যে সঠিক সময়ে যদি এই শিশুটির গ্লোকোমার অপারেশন করা যায়, মানে সারা জীবন ভালো থাকবেন। আমি এর সঙ্গে বলি, কালকে আমার একটা বাচ্চা এসেছিল ইউনিভার্সিটিতে পড়ে, ওকে আমাকে দেখালো যে আমি 15 বছর আগে তাকে অপারেশন করেছি, আচ্ছা 16-17 বছর আগে। সে এখন ইউনিভার্সিটি পড়ছে, বাহ। তার মাত্র 4 মাস তখন বয়স ছিল। এখন সে ভালো দেখে এবং সে আমাকে সালাম করলো। এসে কেন করলো? সে বললো যে আমি তো অন্ধ হয়ে যেতাম, আমি যেটা বুঝতে পারি এখন, কিন্তু এই যে আপনার ওই সময় অপারেশন করার কারণে আমি ভালো আছি। আমার আলহামদুলিল্লাহ আমার অনেক বাচ্চা এরকম আছে যাদেরকে অনেক ছোট বয়সে অপারেশন করেছি, 8 দিন বয়সে অপারেশন করেছি, তারা এখন ভালো আছে। আমি যেটা বলতে চাই যে ভয়ের কিছু নাই, যদি আপনি সঠিক চিকিৎসা করতে পারেন তাহলে এটা একটু ভালো থাকে, খারাপ হওয়ার কোনো কারণ নাই। কিন্তু না করলে, প্রশ্ন জালাল যেটা বলেছেন, না করলে তো অন্ধ হয়ে যাবে। এখন আপনার প্রশ্নের উত্তরে আসি। বাংলাদেশ গ্লোকোমা সোসাইটি 2007 সালে প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে কিন্তু আমরা চেষ্টা করছি বাংলাদেশের সচেতন করার জন্য, বিভিন্ন সমাজকে বিভিন্নভাবে করার চেষ্টা করি। তার মধ্যে প্রথম হলো যে আমরা বিভিন্ন লিফলেট করি, পোস্টার করি, সারা বাংলাদেশে পৌঁছে দেই। প্রত্যেক বছর যখন মার্চ মাস আসে, দ্বিতীয় সপ্তাহে ওয়ার্ল্ড গ্লুকোমা উইক হয়, 1 সপ্তাহব্যাপী। এই সপ্তাহব্যাপী আমরা বাংলাদেশে যত চোখের ডাক্তার আছেন, যত চোখের ক্লিনিক আছে, যত হাসপাতাল আছে, সবাইকে বলি যে আপনারা গ্লুকোমার জন্য রোগীদেরকে বিনামূল্যে স্ক্রিনিং করবেন। আপনারা গ্লুকোমার যে পরীক্ষাগুলো আছে সেগুলো অল্প খরচে করবেন, ডিসকাউন্টে করবেন, অপারেশন প্রয়োজনে অল্প মূল্যে করবেন। হয় কি, এই সপ্তাহের মধ্যে অনেক মানুষ জেনে যায় গ্লুকোমা সম্পর্কে। এবং এই যে টেলিভিশনে কথা বলি, রেডিওতে কথা বলি, আমরা যে পেপারে লিখছি, এগুলোতে মানুষ জেনে যায়। মানে আপনি শুনে খুশি হবেন যে 20-25 বছর আগে বাংলাদেশে মাত্র 2% লোকে গ্লুকোমা সম্পর্কে জানতেন, নাম শুনেছিলেন। এখন যদি আমরা সার্ভে করে দেখেছি যে শহর এলাকার 50% লোক গ্লুকোমার নাম শুনেছেন। এখানে দেখেছি গ্রামের লোকও কিন্তু এখন গ্লুকোমা সম্পর্কে জানেন। এবং আমরা যখনই কথা বলি যে আপনার যেহেতু 35 বছর পর গ্লুকোমা হওয়ার সম্ভাবনা থাকে, এবং 35 বছর পর কিন্তু চালসে হয় যে চোখের চশমার পাওয়ারটা এসে যায়, তখন আপনি ডাক্তারকে গিয়ে বলবেন যে স্যার আমার গ্লুকোমা আছে, দেখে দেন। এবং আমরা খুশি হই যখন আমার পেশেন্ট আমাকে বলে স্যার আমার তো গ্লুকোমা নাই, আমার চোখের প্রেশার ঠিক আছে। তো তার মানে রোগীরা সচেতন হচ্ছেন। এবং আমরা সোসাইটি থেকে আমাদের মেম্বার যারা আছেন, আমাদের সদস্য যারা আছেন, প্রত্যেকেই তার নিজের জায়গা থেকে শুরু করে সোসাইটির মারফতে করেন। আরেকটা ভালো দিক হলো আমরা প্রতি বছর একবার প্রেস কনফারেন্স করি এই গ্লুকোমা উইকের সময়। সেখানে আপনাদের মতো বিভিন্ন টিভির ব্যক্তিদেরকে আমরা দাওয়াত দিই, পেশেন্টদের দাওয়াত দিই, আমাদের ডাক্তারদেরকে দাওয়াত দিই। সেখানে প্রায় 2 ঘন্টা ব্যাপী প্রশ্ন উত্তর হয়, এবং রোগীরা প্রশ্ন করেন, ডাক্তার উত্তর দেন, সাংবাদিক ভাই বোনরা সেটা আপনাদের মতো বিভিন্ন টেলিভিশন প্রচার করেন, খবরের কাগজে লেখেন। এতেও কিন্তু অনেক ভাবে সচেতনতা হচ্ছে। এবং আমি হ্যাপি যে গত 15-16 বছর কিন্তু বাংলাদেশের মানুষ অনেকটাই সচেতন হয়েছেন। বাট সেদিন আমি ভেরি হ্যাপি যেদিন সবাই সচেতন হবে, প্রত্যেকটি ব্যক্তি সচেতন হবেন। এই সচেতনতার জায়গা থেকে স্যার আপনার কাছে একটি প্রশ্ন আছে, সেটা হলো আমাদের দেশে প্রত্যন্ত এলাকাগুলোতে বিশেষ করে আমরা খেয়াল করি যে কোনো একজন ব্যক্তির চোখে কোনো জটিলতা হয়েছে, দৃষ্টিশক্তি হ্রাস পেয়েছে বা সঠিকভাবে দেখতে পাচ্ছে না, যেমনটা আমরা বলছিলাম গ্লুকোমার কিছু কিছু উপসর্গ, সেই প্রসঙ্গগুলো এলেই দেখা যায় চিকিৎসকের কাছে যাচ্ছে না, ফার্মাসির প্রতি আস্থা রাখছে, কোনো একটি ড্রপ ব্যবহার করে সেটা ইউজ করছে, এবং সেটি হতে পারে কোনো স্টেরয়েড জাতীয় ওষুধ। সেটি আসলে চোখের জন্য কতটুকু ক্ষতিকারক? আমি আরেকটু ব্যক্তিগত কথাও বলি যে আমি গ্লুকোমায় ইন্টারেস্টেড আগে আমার প্রথম দিকে ছিলাম না, কিন্তু আমি কিছু রোগী এরকম দেখেছি যে যারা এমনভাবে অন্ধ হয়েছে, এত অসহায়, এত খারাপ লাগছে, এই জন্য মনে করছি যে আমি একজন চিকিৎসক, আমার এদের জন্য কিছু করা উচিত। এই কারণেই আমি অ্যাকচুয়ালি গ্লুকোমা প্র্যাকটিস করি। এর মধ্যে কয়েকটা জিনিস, একটা বলবো যে কিছু বাচ্চা, আমার এখনো অনেক ভালো স্মৃতি আছে কিছু বাচ্চার, যে আমার অনেক আগের পেশেন্ট হয়েছে কি নানা নাতিকে নিয়ে আসছে, ক্লাস 7-এ সম্ভবত পড়ে। মেয়েটা বেশ বড় হয়ে গেছে, মেয়েটা আমি দেখলাম যে তার ভিশন নাই, চোখে দৃষ্টি নাই। তখন আমি দেখি তার প্রেশার অনেক বেশি, মেবি 30-40 এরকম, আমার এখন ঠিক এক্সাক্ট করে। তো দেখি তার টোটাল ড্যামেজ হয়ে গেছে নার্ভ, অপটিক নার্ভ যে প্রথমে আমরা বললাম, টোটাল নার্ভ ড্যামেজ হয়েছে, এবং আর কোনো সাহায্যের উপায় নেই। সে করছে কি, আমি হিস্ট্রি নিলাম যে ছোটোবেলায় তার চোখ চুলকায়, তো চোখ চুলকানোর পরে দোকানে গিয়ে প্রথমবার কেউ তাকে কোয়াক ডাক্তার ওই স্টেরয়েড ড্রপ দিয়েছে। তো এই ফাঁকে আমি একটা বলে রেখে, আমাদের জেনারেল পপুলেশনের মধ্যে এই কিছু আছে স্টেরয়েড হাই রেসপন্ডার বলে, কিছু আছে মডারেট রেসপন্ডার। এই 2 গ্রুপেরই মধ্যে
1/3 বেশি পপুলেশন প্রায়। তো এটার মধ্যে তারা যদি না জেনে ওষুধ দেয়, তাদের এমনি চোখের প্রিপন্ডারেন্স থাকে, তাদের এই স্টেরয়েডে তাদের চোখের প্রেশার বাড়ে, আর ওই চুলকানির জন্য স্টেরয়েডে কাজ করে। এই জন্য তারা ভালো চিকিৎসকের না দেখায় ওরকম স্টেরয়েড দোকান থেকে কিনে দিতে থাকে। এরকম 2 বছর 5 বছর দেওয়ার পরে চোখের নার্ভ পার্মানেন্ট হয়ে যায়, অপটিক নার্ভ ড্যামেজ হলে ওই স্নায়ু আর কিছু করা যায় না। এরকম আমি অনেক বাচ্চা পেয়েছি যাদের এরকম ড্যামেজ হয়েছে। আর ওই বয়স্ক মানুষের ওই যে গেলে চশমা নেয় দোকান থেকে, রাস্তায়ও চশমা পাওয়া যায়, চশমা নিয়ে নেয়। এরকম পেশেন্টও দেখছি চশমা নিয়ে এনেছে, পরে তার দেখলাম যে তার সানি আছে ঠিকই, সানির পিছনে তার পুরা নার্ভ ড্যামেজ। এই জিনিসগুলোতে বাঁচতে হলে আমাদের আমাদের সচেতনতা বাড়াইতে হবে, এদের নিয়মিত পরীক্ষা করতে হবে। ওই সব মানুষের দৃষ্টি যাদের কম, এখন তো সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান আছে যারা কম মূল্যে বা বিনামূল্যে রোগীর এই চক্ষু পরীক্ষা সেবা দিয়ে থাকে। তারা যদি নিয়মিত কমপক্ষে যে নিয়মিত একটা সময়ের মধ্যে 6 মাসে হোক 1 বছরে হোক চক্ষু পরীক্ষা করে, তাহলে ওটা ধরা পড়ে। আর এই স্টেরয়েড কখনোই দেওয়া যাবে না। কয়েকটা ড্রাগ আছে তার মধ্যে স্টেরয়েড একেবারে আমি বলবো যে নটোরিয়াস, বাংলায় কি বলবো যে কুখ্যাত যা বলেন, বা এটা খুবই সর্বগ্রাসী। স্যার একটু জানবো যে ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ক্যারি করছে, তারা দেখা যায় শরীরের অন্য কোনো পরীক্ষা করাতে গিয়ে ধরা পড়ে যে তিনি গ্লুকোমায় আক্রান্ত এবং অনেকটা দেরি করে ফেলেছে, এবং কখন আসলে একজন ব্যক্তির চিকিৎসকের কাছে গিয়ে চোখটিকে পরীক্ষা করানো উচিত এবং কতবার করানো উচিত, এবং গ্লুকোমায় আক্রান্ত যাতে না হয় সেক্ষেত্রে কোন কোন ইনভেস্টিগেশনগুলো কার কাছে যাওয়া জরুরি, আমরা প্রত্যেকটি বিষয়ে জানবো। তবে সময় হচ্ছে আরেকটি বিরতি নেবার। প্রিয় দর্শক, ইউনিটো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডক্টর চেম্বার অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনিটো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডক্টর চেম্বার অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা অনেক ক্ষেত্রে দেখা যায় গ্লুকোমায় আক্রান্ত হয়ে যাচ্ছে, এবং কারা আসলে চিকিৎসকের কাছে যাবেন এবং একটি চোখ সুরক্ষিত রয়েছে কিনা বা গ্লুকোমায় আক্রান্ত কিনা সেটার জন্য আসলে কতদিন পর পর চিকিৎসকের কাছে যাওয়া উচিত এবং নির্দিষ্টকরণ করেন কি করে? অনেক ধন্যবাদ ডক্টর, আপনি আসলে অনেকগুলো প্রশ্ন করেছেন একসঙ্গে। আমি একটি একটি করে বলি যে ডায়াবেটিস হলে কখন যাবেন। আসলে ডায়াবেটিস হলে যে গ্লুকোমা হয় তা কিন্তু নয়। গ্লুকোমা হওয়ার অনেক কারণ প্রফেসর জালাল সুন্দর করে বলেছেন স্টেরয়েডের কথা। ডায়াবেটিস হলে যদি অনিয়ন্ত্রিত থাকে এবং অনেক দিন থাকে, তখন চোখের মধ্যে একদম রক্তক্ষরণ হয় রেটিনাতে, এবং এইটারও চিকিৎসা আছে। আমরা ইনজেকশন দিই, লেজার করি। কেউ যদি চিকিৎসা ঠিক মতো না করেন তখন কি হয়, তখন এই রক্তক্ষরণ বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। আচ্ছা আচ্ছা। তখন চোখের যে অ্যাঙ্গেলটা থাকে, প্রফেসর জালাল বলেছেন যে চারিদিকে একটা অ্যাঙ্গেল আছে 360 ডিগ্রি, এই অ্যাঙ্গেলের মধ্যে রক্তনালী তৈরি হয়ে যায়। তখন ওটা আমাদের এই ফ্লুইড যেটা অ্যাকুয়াস হিউমার চলাচলে বাধাগ্রস্ত হয় এবং এক ধরনের গ্লুকোমা ডেভেলপ করে, আমরা বলি নিওভাস্কুলার গ্লুকোমা। এটা খুব ডেঞ্জারাস টাইপ অফ গ্লুকোমা। কিন্তু আমি বলবো যে এটা প্রসঙ্গে আসার আগে আরও কিছু গ্লুকোমা আছে যেটা আমরা প্রিভেন্ট করতে পারি। যেমন একটা তো হয়ে গেল স্টেরয়েড ইনডিউসড। যদি বলি যে এই যে ছোটোখাটো ট্রমা, সামান্য চোখে আঘাত পেয়েছে একটা ক্রিকেট খেলতে গিয়ে, কি একটা ব্যাডমিন্টন খেলতে গিয়ে, বা একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে সামান্য আঘাত পেয়েছে, এখন কিছুই হয় নাই, 5 বছর পরে গিয়ে তার গ্লুকোমা ডেভেলপ করতে পারে, সানি ডেভেলপ করতে পারে। আঘাত পেলে কিন্তু চোখকে পরীক্ষা করতে হবে তার কিছু হয়েছে কিনা। আরেকটা হলো চোখের ধরুন ছানি পড়েছে কারো, কিন্তু নিশ্চয়ই পরীক্ষা করলেন না, আর্লিয়েস্টে দেখা যায় ছানি থেকে কিন্তু চোখের প্রেশার বেশি গ্লুকোমা হতে পারে। এন্ড স্টেজে দেখা যায় চোখের ছানি পেকে গেলে ফ্যাকুলাইটি গ্লুকোমা হতে পারে, এটা একটা কারণ। আরেকটা কারণ বলবো যে চোখের টিউমার বা চোখের কোনো ইনফেকশন যদি হয় তাহলে কিন্তু গ্লুকোমা হতে পারে। এগুলো কিন্তু কারণ আমরা জানি, আমরা এগুলো প্রিভেন্ট করতে পারি। কিন্তু যেগুলো আমরা জানি না সেটা প্রাইমারি গ্লুকোমা, যেটা মেনলি গ্লুকোমা হয়, যেটা নিয়ে আমরা বেশি চিন্তিত যে আসলে মানুষের কোনো উপসর্গ নাই, কেন এরকম হচ্ছে। তো এই যে প্রাইমারি গ্লুকোমা, এটা 2 ধরনের হতে পারে। আমরা যে অ্যাঙ্গেল কথা বললাম, এটা হলো অ্যাঙ্গেল ওপেন হতে পারে, অ্যাঙ্গেল ক্লোজ হতে পারে। যদি অ্যাঙ্গেল ওপেন থাকে আমরা বলি প্রাইমারি অ্যাঙ্গেল ওপেন গ্লুকোমা, এইটা সাধারণত উপসর্গ থাকে না। কিন্তু অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমার উপসর্গ থাকে। আমি এটা যদি আগে বলি, অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা যদি হয় তাহলে চোখে ব্যথা হবে, চোখটা লাল হয়ে যাবে, দেখাটা কমে যাবে, এরকম হতে পারে। ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা সাধারণত লোকে বুঝতে পারে না, এটাই মারাত্মক বেশি। কিন্তু বুঝবেন কিভাবে, যেটা আপনি প্রশ্নটা করেছেন। প্রথম কথা আমরা ডাক্তাররা বুঝতে পারি কিভাবে। একজন মানুষের 35 বছর পরে চশমা নেওয়া দরকার বছরে একবার, প্রথম 2 মাস 3 মাস পরে সারা আমার চশমা তো আবার পাওয়ার পাল্টে যাচ্ছে, দেখতে পাচ্ছে না। এই যে ফ্রিকোয়েন্ট চেঞ্জ, এটা গ্লুকোমার একটা লক্ষণ। বা অনেকে বলেন আনএক্সপ্লেইনড হেডেক,
আচ্ছা, অনেক শিশুরও আছে, অনেক বয়স্করও আছে, বলে আমি পড়তে গিয়ে খুব মাথা ব্যথা করছে বা আমি কমফোর্ট ফিল করতে পারছি না। আমরা হিসাব করে দেখলাম কোনো সমস্যা নেই, কিন্তু চোখের প্রেশারটা বেশি আছে, একটা গ্লুকোমা আর্লি স্টেজে আছে। এইগুলো আমরা বুঝতে পারি, রোগীরা বুঝতে পারেন না। একদমই। তখন আমরা কি করি, আমরা পরীক্ষা করি। যেমন ধরুন ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস, যেটা আমরা বলছিলাম, এটা ঠিক আছে কিনা। অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি, যেটা দিয়ে বোঝা যায় চোখের রেটিনার লেয়ারগুলো ঠিক হয়েছে কিনা। গ্লুকোমা সন্দেহ হলে সেটা কমে যায়, পাতলা হয়ে যায়। আচ্ছা, চোখের কর্নিয়া থিকনেসটা আমরা দেখি, তারপর চোখের একটা কালার ফান্ডাস করি। এই যে 3-4টা টেস্টের কথা বললাম, হ্যাঁ। এতে কিন্তু 100-তে 100 ভাগ গ্লুকোমা নির্ণয় করা সম্ভব। এবং আমাদের বাংলাদেশে যে কোনো চোখের ডাক্তার এটা করতে পারেন। তো আপনি যদি আর্লিয়েস্ট টাইমে আপনার ডিটেকশনটা হয়, তাহলে আপনি সারা জীবন ভালো থাকবেন। এই তথ্যের থেকে স্যারকে যাব আমি। যদি আর্লি ডিটেকশন হয়ে যায় একজন ব্যক্তি গ্লুকোমা হয়েছে, সেক্ষেত্রে কি মেডিসিনের মাধ্যমে রিকভারি করা সম্ভব কিনা এবং কতদিন পর্যন্ত মেডিসিন খাওয়া যে যায়? ধন্যবাদ। গ্লুকোমা রোগটা প্রায় বলতে গেলে সারা জীবনের রোগ। একবার যেটা হয় সেটা চলে যায় না, সেটা থেকেই যায়। কিন্তু গ্লুকোমা নিয়ন্ত্রণ করা যায়। নিয়ন্ত্রণ থাকলে দৃষ্টি ভালো থাকে, সারা জীবন স্বাভাবিকভাবে দেখে চলে যেতে পারে। কিন্তু এর জন্য কি করতে হবে? প্রথমে তো বললাম যে মেডিকেল ট্রিটমেন্ট, আপনি যেটা জানতে চাইছেন। গ্লুকোমার জন্য ঔষধ পাওয়া যায়, সারা দুনিয়াতেই পাওয়া যায়, আমাদের বাংলাদেশের মতো দেশেও সব ওষুধই পাওয়া যায়। আর্লি ডিটেকশন যদি হয়, আর্লি ডিটেকশন মানে নার্ভ কেবল ড্যামেজ হওয়া শুরু হয়েছে, খুবই কম ড্যামেজ আছে, প্রেশার স্বাভাবিক ওর চেয়ে সামান্য বেশি আছে, এই অবস্থায় আমরা যদি ঠিকমতো চিকিৎসকের পরামর্শ মতো ঔষধ দিই, বাজারে ওষুধ পাওয়া যায়, তো এই ওষুধগুলো নিয়মিত দিতে হবে। নিয়মিত চক্ষু বিশেষজ্ঞের যারা গ্লুকোমা দেখেন তাদের দিয়ে পরীক্ষা করাইতে হবে। এবং এক এক স্টেজের রোগীর এক এক নিয়মের ফলো আপ থাকে। আচ্ছা, আচ্ছা। কারো কারো যাদের বেশি ড্যামেজ হয়েছে তাদেরকে 1 মাস থেকে 3 মাসের মধ্যে সাধারণত পরীক্ষা করতে হয়। যাদের কম ড্যামেজ হয়েছে, ডিটেকশন হয়েছে, তাদের 3 মাস থেকে 6 মাসের মধ্যে দেখাইতে হয়। যাদের আরো কম তাদের 1 বছর পর পর দেখাইতে হয়। আচ্ছা। যাদের ফ্যামিলিতে গ্লুকোমা আছে তাদেরকে অবশ্যই ওই ফ্যামিলির মায়ের আছে বা বাবার আছে, তার ছেলে মেয়েদের, তার মা বাবার নিয়মিত 40 বছরের কাছাকাছি সময় পরীক্ষা করতে হবে। যেমন প্রফেসর নজরুল ইসলাম বললেন, যার আঘাত লাগছে চোখে তাকে পরীক্ষা করতে হবে গ্লুকোমা হয়েছে কিনা। যার চোখ বারবার লাল হয়, চোখে ইনফ্লামেশন হয়, তাদেরও এরকম সেকেন্ডারি গ্লুকোমা হতে পারে। যার স্টেরয়েড নেওয়ার হিস্ট্রি আছে তারও পরীক্ষা করতে হবে। আরেকটা ওষুধ বাজারে আছে, মাথা ব্যথার জন্য অনেকে দিয়ে থাকেন, খুব কম লোকের হয় কিন্তু তবুও হয়। টোপিরামেড নামে একটা ওষুধ আছে, এই ওষুধটা মাইগ্রেনের জন্য ব্যবহার হয়, মাথা ব্যথার জন্য হয়। এর মধ্যে খুব কম পার্সেন্টেজ হলেও কিছু লোকের হঠাৎ করে চোখের প্রেশার বেড়ে যায়, তাদের চোখে এরকম ব্যথা হয়, মাথা ব্যথা হয়, দৃষ্টি কমে যায়। এটা একটা আরেকটা ড্রাগ, আরো কিছু ড্রাগ আছে এরকম ক্ষতিকারক। তো এই জন্য পরীক্ষাটার কোনো বিকল্প নাই, নিয়মিত ওষুধ নেওয়া। ওষুধ দিয়ে চিকিৎসা করা যায়, সার্জারি দিয়ে চিকিৎসা করা যায়, লেজার দিয়ে চিকিৎসা করা এই যে যায়। চিকিৎসা পদ্ধতিগুলো, এটাতে সম্পর্কে একটু স্যারের কাছে যাব যে আমরা তো অনেক কিছু জানলাম যে প্রাথমিক অবস্থায় শনাক্তকরণ হলে কি কি ধরনের চিকিৎসা, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে কতজন প্রাথমিক অবস্থায় শনাক্তকরণ হতে পারছে, সেক্ষেত্রে যদি একটু পরের স্টেজে আসে চিকিৎসা পদ্ধতির ধরনগুলো কি রয়েছে? জি, আমি সম্পূর্ণ একমত প্রফেসর জালাল সাহেব যেটা বলেছেন, যে বাংলাদেশে খুব ভালো ভালো গ্লুকোমা ওষুধ পাওয়া যায়। ইউনিটি ফার্মাসিউটিক্যাল যেটা আজকে প্রোগ্রামটা করছেন, ওদের ওষুধগুলো আমরা ব্যবহার করি খুব ভালো। এবং আমরা দেখেছি যে আমেরিকাতে যে ওষুধটা তৈরি হয় $100 দাম, আমরা 500 টাকায় সেটা বাংলাদেশে পেয়ে যাই। এটা ভালো, এটা আমাদের দেশের রোগীদের জন্য বলবো যে বাংলাদেশে সব ধরনের ওষুধ পাওয়া যায়। তো আমি একটু যোগ করতে চাই ওনার সঙ্গে, সেটা হলো প্রাথমিক গ্লুকোমা যদি প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, তাহলে একটা ভালো ব্যবস্থা আছে, সেটা হলো লেজার ট্রিটমেন্ট। আচ্ছা, সেটা হলো এসএলটি, সিলেক্টিভ লেজার ট্যাবিকুলোপ্লাস্টি। আমরা অনেকেই করি সেটা কি, যে অ্যাঙ্গেল যেটা ওপেন থাকে ওখানে একটা লেজার যদি করে দেই, তাহলে একটা চেঞ্জ চোখের মধ্যে হয় এবং তার চোখের প্রেশারটা কমে যায়। সুবিধা হলো এই, একবার প্রেশার কমলে 2 বছর সেটা ঠিক থাকে এবং চোখের কোনো সাইড এফেক্ট নাই। ওষুধের সাইড এফেক্ট থাকে, লাল হয়ে যায়, চুলকায়, কিন্তু এখানে সেই সাইড এফেক্ট পাওয়া যায় না। সেটা একটা ভালো দিক। সুতরাং আমরা লেজার দিয়েও চিকিৎসা করতে পারি। অ্যাঙ্গেল যদি বন্ধ থাকে আমরা লেজার পেরিফেরাল আইরিওটমি করতে পারি, এটা একটা ভালো চিকিৎসা। এটা আমরা করতে, ওষুধের সঙ্গে সঙ্গে এটা কিন্তু আমরা করছি, বা ওষুধের সঙ্গে লেজারটাও করে যাচ্ছে আর কি। যদি এগুলো দেখি যে পেশেন্ট তারপরেও ভালো হচ্ছে না, চিকিৎসা আরও দরকার, তখন আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টে চলে যাই। আচ্ছা, আচ্ছা। তো এই যে সার্জারি করা হচ্ছে স্যার, বাংলাদেশে কি সর্বাধুনিক চিকিৎসা রয়েছে এবং সার্জারিতে সফলতার হার কি রকম? অনেক ধন্যবাদ। সার্জারি বাংলাদেশে সব রকমের চিকিৎসায় আছে, যেটা আমরা বলি গ্লুকোমার যে ফিল্ট্রেশন সার্জারি, ট্রাবিকুলেক্টমি, সেটা আমরা বহু বছর যাবত করছি, ভালভ ইমপ্ল্যান্ট করছি। রিসেন্ট যে সার্জারিগুলো হচ্ছে আমরা বলি মিনিমালি ইনভেসিভ গ্লুকোমা সার্জারি, যেমন আমরা ব্যাঙ্ক সার্জারি, কাহুক ডুয়াল ব্লেড, আই স্টেন্ট, গ্যাট সার্জারি। এগুলো আমি জনগণ হতে জানবে না, কিন্তু এটা বলতে চাই যে এই আধুনিক সার্জারি কিন্তু আমরা করছি বাংলাদেশে।
একদম আলোচনার শেষ প্রান্তে আপনাদের দুজনকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকে ধন্যবাদ। সেই সাথে জিটিভি ডক্টর চেম্বারের সম্মানিত দর্শক শ্রোতা যারা শুনলেন দেখলেন তাদেরকে ধন্যবাদ। সবাইকে আরও অনেক অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা দেখছেন, যারা শুনছেন, ইউনিডো যারা স্পন্সর করছে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্যার আপনাদের দুজনকেও আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন ৩৫ বছর ঊর্ধ্ব প্রত্যেকটি ব্যক্তি বছর অন্তত একবার আপনার চোখটিকে চিকিৎসকের শরণাপন্ন হয়ে পরীক্ষা করাই। তাহলে হয়তোবা বোঝা যাবে আপনার চোখটি কতটুকু সুরক্ষিত রয়েছে এবং এক্ষেত্রে আপনার নিকটস্থ চিকিৎসকের প্রতি আস্থা রাখাটা অত্যন্ত জরুরি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জিটিভির সাথেই থাকুন।